আমরা প্রতিটা মুহূর্তে যে শ্বাস নিচ্ছি তার পেছনে কিন্তু এক বিশাল অবিশ্বাস্য জগৎ লুকিয়ে আছে, এমন এক জগৎ যা খালি চোখে দেখা যায় না, কিন্তু যেটা ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারি না। চলুন আজ সেই জগতের গভীরে ডুব দেওয়া যাক আর দেখি আমাদের ফুসফুস ঠিক কিভাবে কাজ করে। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে কয়েক সেকেন্ডে আমরা শ্বাস নিই, ঠিক সেই মুহূর্তে আমাদের শরীরের ভেতরে আসলে কি ঘটে? চলুন না একটা বাতাস কণার শীর্ষবিন্দু থেকে এই রহস্যময় যাত্রাটায় সামিল হয়। তো আমাদের এই যাত্রার প্রথম পর্ব হল এয়ার কন্ডিশনিং পাথওয়ে, মানে ফুসফুসের মতো একটা সংবেদনশীল জায়গায় বাতাস পৌঁছানোর আগে তাকে শরীরের জন্য একদম নিখুঁতভাবে কিভাবে তৈরি করা হয়, সেই প্রক্রিয়াটাই আমরা দেখব। বাতাসের এই জার্নিটা শুরু হচ্ছে নাকের গহ্বর দিয়ে, সেখান থেকে গলবিল হয়ে সোজা পৌঁছায় ষড়যন্ত্রে। এই 3টা স্টেশন পার হওয়ার পরেই কিন্তু বাতাস তার আসল যাত্রার জন্য পুরোপুরি তৈরি হয়। আমাদের নাক, এটা কিন্তু সাধারণ কোনো রাস্তা না, এটা একটা হাইটেক এয়ার কন্ডিশনার। এর ভেতরের যে ছোট ছোট চুল, ওগুলো ছাঁকনির মতো বড় বড় ধুলোর কণা আটকে দেয়। তারপর কংখী নামের তাকের মতো হাড়গুলো বাতাসকে এমনভাবে ঘোরায় যাতে তা ভেতরের আর্দ্র পর্দার সংস্পর্শে আসে। আর সুয়েল বডি নামের এক বিশেষ রক্তনালীর জালিকা আছে যা ভেতরের আস্তরণকে শুকিয়ে যেতে দেয় না। তবে সবচেয়ে দারুণ ব্যবস্থা হল কাউন্দার কারেন্ট রক্ত প্রবাহ, মানে গরম রক্ত আর ঠান্ডা বাতাস ঠিক উল্টো দিকে চলে, যা চোখের পলকে বাতাসকে আমাদের শরীরের তাপমাত্রা সমান করে তোলে। কি অসাধারণ সিস্টেম! নাকের গহ্বর থেকে বাতাস শেষে পৌঁছায় গলবিলে বা ফ্যারিংসে। এটা একটা কমন প্যাসেজ, যেখান দিয়ে বাতাস এবং খাবার দুটোই যায়। এর উপরের অংশটা মানে ন্যাসোফ্যারিংস, ওটা শুধু বাতাসের জন্য। মাঝের অংশ বা ওরোফ্যারিংস দিয়ে বাতাস আর খাবার দুটোই যায়। আর একেবারে শেষের অংশ ল্যারিঙ্গোফ্যারিংস নিশ্চিত করে যেন বাতাস শ্বাসনালীতে আর খাবার খাদ্যনালীতেই ঠিকঠাক ঢোকে। গলবিলের ঠিক পরেই হল ষড়যন্ত্র বা ল্যারিংস। এটা যে শুধু আমাদের কথা বলতে সাহায্য করে তাই না, এটা শ্বাসনালীর প্রবেশদ্বারের একজন বিশ্বস্ত প্রহরীর মতো কাজ করে। আর এই গেটটাকে পাহারা দেয় এপিগ্লটিস নামের একটা ঢাকনা। যখনই আমরা কিছু গিলি, ওটা সাথে সাথে শ্বাসনালীকে ঢেকে দেয়, যাতে ভুল করেও কোনো খাবার ফুসফুসে চলে যেতে না পারে। বেশ, এবার আমাদের বাতাস গলা থেকে নেমে সোজা বুকের গভীরে ঢুকছে। এই অংশের নাম ব্রঙ্কিয়াল ট্রি। ফুসফুসের ভেতরে এটা যেন একটা বিশাল সুপার হাইওয়ে, যেখানে বাতাস অসংখ্য শাখায় ভাগ হয়ে ফুসফুসের শেষ প্রান্তে পৌঁছে যায়। এই হাইওয়ের শুরুটাই হচ্ছে ট্র্যাকিয়া বা শ্বাসনালী দিয়ে। এটা প্রায় 10-11 সেন্টিমিটার লম্বা একটা পাইপের মতো, যেটা 16 থেকে 20টা ইংরেজি সি আকৃতির নরম হাড় বা কার্টিলেজের রিং দিয়ে তৈরি। আর এই রিংগুলো থাকার কারণেই শ্বাসনালীটা কখনোই চুপসে যায় না, সবসময় খোলা থাকে। মজার ব্যাপার হলো এই সি রিংগুলোর খোলা প্রান্তটা ট্র্যাকিয়ালিস মাসল নামের একটা পেশি দিয়ে জোড়া থাকে। যখন আমরা কাশি দিই তখন এই পেশিটা সংকুচিত হয় আর বাতাস বের হওয়ার পথটাকে শুরু করে দেয়। ফলে কি হয়, বাতাসের গতি প্রায় রকেটের মতো বেড়ে যায় আর শ্বাসনালীতে আটকে থাকা যে কোনো কিছুকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়। তবে শ্বাসনালীর গঠন কিন্তু সব জায়গায় একরকম না। ওপরের দিকের যে বড় রাস্তাগুলো মানে ট্র্যাকিয়া আর ব্রঙ্কাই, সেগুলোতে কার্টিলেজের শক্ত সাপোর্ট থাকে যাতে ওগুলো খোলা থাকে। কিন্তু ফুসফুসের যত গভীরে যাওয়া যায় রাস্তাগুলো তত সরু হতে থাকে আর পরিণত হয় ব্রঙ্কিওলে। সেখানে আর কার্টিলেজ থাকে না, তার বদলে থাকে স্মুথ মাসল বা মসৃণ পেশি। এই পেশিগুলোই সংকুচিত বা প্রসারিত হয়ে নিয়ন্ত্রণ করে যে ঠিক কতটা বাতাস ফুসফুসের গভীরে যাবে। এই যে পুরো শাখা প্রশাখার নেটওয়ার্ক, এটা শ্লেষ্মা আর সিলিয়া নামের লক্ষ লক্ষ আণুবীক্ষণিক চুল দিয়ে ঢাকা। এরা একসাথে মিলে একটা মিউকোসিলিয়ারি এসকেলেটর বা চলন্ত সিঁড়ির মতো কাজ করে। কোনো ধুলোবালি বা জীবাণু আটকে গেলেই এই চলন্ত সিঁড়িটা অনবরত সেগুলোকে ওপরের দিকে ঠেলতে থাকে, যা আমরা পরে কফের সাথে বাইরে ফেলে দিই। এটা বলতে পারেন আমাদের ফুসফুসের নিজস্ব সেলফ ক্লিনিং সিস্টেম। তো অবশেষে আমাদের বাতাস তার যাত্রার মূল গন্তব্যে এসে পৌঁছেছে, স্পঞ্জের মতো নরম বাতাস ভর্তি ফুসফুসের ঠিক ভেতরে। এখানেই কিন্তু আসল ঘটনাটা ঘটবে। পর্দায় এই দুটো সংখ্যা দেখা যাচ্ছে, 3 বনাম 2। ফুসফুসের সাথে এর সম্পর্কটা কি হতে পারে? কোনো আইডিয়া? ব্যাপারটা হলো, আমাদের ডান ফুসফুসের 3টা ভাগ বা লোব আছে, কিন্তু বাম ফুসফুসের আছে মাত্র 2টো। তার মানে দুটো ফুসফুস দেখতে একরকম লাগলেও আসলে কিন্তু তারা সমান নয়। কিন্তু প্রশ্নটা হলো, বাম ফুসফুসটা ছোট কেন? দুটোই তো সমান হতে পারত, তাই না? এর পেছনে নিশ্চয়ই কোনো একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। কারণটা হলো আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাম্প মানে হৃৎপিণ্ডকে জায়গা করে দেওয়া।
বাম ফুসফুসে একটা খাঁজ থাকে যেটাকে কার্ডিয়াক নজ বলে। ঠিক ওই জায়গাতেই আমাদের হার্টটা নিরাপদে বসে থাকে। ভাবা যায় শরীর কতটা নিখুঁতভাবে সবকিছুকে সাজিয়ে রেখেছে। ফুসফুসের আরও গভীরে এই শ্বাসনালীর শাখাপ্রশাখাগুলো শেষ হয় আঙুরের থোকার মতো প্রায় ৩০ কোটি ছোট ছোট বায়ুথলিতে। এদেরকেই বলা হয় অ্যালভিওলাই। এরাই হলো ফুসফুসের আসল কার্যকরী ইউনিট, যেখানে জীবনের জন্য সবচেয়ে জরুরি কাজটা সম্পন্ন হয়। এবং আমরা আমাদের গল্পের একদম ক্লাইম্যাক্সে পৌঁছে গেছি। এখানেই সেই জাদুকরী ঘটনাটা ঘটে যা আমাদের শরীরের প্রতিটা কোষকে বাঁচিয়ে রাখে, আর সেটা হলো গ্যাস বিনিময়। এই অ্যালভিওলাইয়ের ভেতরে মূলত ৩ ধরনের তারকা কোষ আছে। টাইপ 1 নিউমোসাইট কাগজের চেয়েও পাতলা একটা দেয়াল তৈরি করে, যেখান দিয়ে গ্যাস খুব সহজে আসা যাওয়া করতে পারে। টাইপ 2 নিউমোসাইট এক ধরনের তরল সারফ্যাক্ট্যান্ট তৈরি করে, যা বায়ুথলিগুলোকে চুপসে যাওয়া থেকে বাঁচায়। আর অ্যালভিওলার ম্যাক্রোফেজ হল আমাদের ফুসফুসের নিজস্ব ক্লিন আপ ক্রু। বাইরে থেকে আসা জীবাণু আর আবর্জনা খেয়ে ফেলাই এদের কাজ। বাতাস থেকে অক্সিজেন রক্তে মেশা আর রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড বাতাসে আসা, এই পুরো প্রক্রিয়াটা হয় একটা অবিশ্বাস্য রকম পাতলা পর্দার মাধ্যমে। এর নাম হল ব্লাড এয়ার ব্যারিয়ার বা রক্তবায়ু প্রতিবন্ধক। এই পর্দাটা আসলে মাত্র ৩টা স্তর দিয়ে তৈরি: অ্যালভিওলার কোষের দেয়াল, রক্তনালীর দেয়াল আর তাদের মাঝখানের একটা পাতলা স্তর। এই ৩টা স্তর একসাথে আমাদের একটা চুলের চেয়েও প্রায় 1000 গুণ পাতলা। আর এ কারণেই অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড এত সহজে আর দ্রুত আসা যাওয়া করতে পারে। পুরো ব্যাপারটাকে একটা ব্যস্ত বিমানবন্দরের সাথে তুলনা করলে কেমন হয়? ধরুন, অক্সিজেন অণুগুলো হলো যাত্রী, যারা অ্যালভিওলার গেটে এসে নামছে, আর সেখানে তাদের জন্য অপেক্ষা করছে লক্ষ লক্ষ লোহিত রক্তকণিকা নামের ট্যাক্সি। এই ট্যাক্সিগুলোই তাদের তুলে নেয় আর রক্তস্রোতের মাধ্যমে সারা শরীরে পৌঁছে দেয়। আর এই পুরো শ্বাস-প্রশ্বাসের পাম্পটা কে চালায় জানেন? আমাদের বুকের ঠিক নিচে থাকা ডায়াফ্রাম আর পাঁজরের মাঝের ইন্টারকোস্টাল পেশিগুলো। এদের সংকোচন আর প্রসারণের ফলেই বাতাস একটা ছন্দে ছন্দে ভেতরে আসে এবং বাইরে বেরিয়ে যায়। আমাদের ফুসফুস প্রতিদিন প্রায় ২০,০০০ বারেরও বেশি এই অবিশ্বাস্য কাজটা নীরবে করে যাচ্ছে, আমাদের কোনো রকম ভাবনা ছাড়াই। এখন প্রশ্নটা হলো, যে যন্ত্রটা আমাদের প্রতিটা নিঃশ্বাসে জীবন দিয়ে যাচ্ছে, সেই অত্যাবশ্যকীয় সিস্টেমটাকে রক্ষা করার জন্য আমরা আসলে কি করতে পারি?